হেই হোয়াটসঅ্যাপ, মাত্র শেষ হইল ওয়েফা সুপার কাপ 2024-এর ম্যাচ। আর রিয়াল মাদ্রিদ আটালান্টা এর এগেনস্টে মাত্র ম্যাচটা শেষ করলো 2-0-তে। তো ম্যাচটাতে অনেক কিছুই দেখা গেছে, বিশেষ করে রিয়াল মাদ্রিদের যে কম্বিনেশন, তাদের যে টিম বন্ডিংটা, সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে এবং তারা খুব দারুণ একটা সিজন শুরু করতে যাচ্ছে, সেটা বলাই যায়। আজকের ম্যাচ দেখে যতটুকু মনে হয়েছে, তাদের এমবাপে টিমের সাথে খুব ভালোই অ্যাডপ্ট করে নিছে খুব কম সময়ের মধ্যে। তাছাড়া ভিনিসিয়াসের সাথে তার খেলতে খুব সমস্যা আজকের ম্যাচে দেখা যায়নি। আমি আমার আগের একটা ভিডিওতে বলছিলাম যে রিপোর্টার তাকে একটা প্রশ্ন করছিল এমবাপেকে যে ভিনিসিয়াস জুনিয়রের সাথে তার খেলতে কোনো সমস্যা হবে কি না, কিন্তু ওই কোয়েশ্চেনের অ্যান্সারে সে বলছে যে তার কোনো সমস্যা হবে না। আর আজকের ম্যাচে এটা একটু মানে প্রমাণটা পাওয়া গেছে যে তার সমস্যা হচ্ছে না। ভিনিসিয়াস সে লেফট উইঙ্গে খেলছে, যদিও মাঝে মধ্যে ডাইভার্ট হওয়ার ইয়াটা দেখা গেছে। আর নাম্বার 9 রুলটা প্লে করছে কিলিয়ান এমবাপে। যদিও নাম্বার 9 রুলটা প্লে করবে সেটা আগে থেকেই কিছুটা ধারণা করা যাচ্ছিল। আর রদ্রিগো ছিল, সে রাইট উইংটা ক্যারি করছে। তো রিয়াল মাদ্রিদের যে ফ্রন্ট লাইন আজকে খুব দারুণভাবে এক্সিকিউট করছে। যদিও ফার্স্ট হাফটা একটু নড়বড়ে ছিল, নড়বড়ে থাকলেও চান্স ক্রিয়েট হয়েছে, গোলে কনভার্ট করা যায়নি। তাদের মিডও যথেষ্ট সলিড ছিল আজকে। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে তো চুয়ামিনি, তারপর ভালভার্দে, তারপর হচ্ছে বেলিংহাম, এই তিনজন স্টার্ট করছিল। তিনজনের মধ্যেও ভালোই কম্বিনেশন আছে, তারা খুব দারুণভাবে এই মিডফিল্ডটা ভালোভাবে কন্ট্রোল করে রাখতে পারছিল বলেই আমি মনে করছি। যদিও ফার্স্ট হাফে কোনো স্কোর আসেনি তাদের কারো কাছ থেকেই, ফ্রন্ট লাইন বলুন আর মিড বলুন। একদম সেকেন্ড হাফে গিয়ে তো স্কোর হয়েছে 59 মিনিটসে। ফেদে ভালভার্দে টাচ করছে, ট্যাপিং ছিল, আর বিনি অ্যাসিস্ট করছে। তো বিনির অ্যাসিস্টটা আর প্রি অ্যাসিস্ট ছিল হচ্ছে বেলিংহামের। আজকে বেলিংহাম খুবই মানে পরিশ্রম করে খেলছে, হার্ডওয়ার্কিং ছিল, দারুণ শ্যুটও করছে। যদিও সে আনলাকি ছিল, তার আর গোল পাওয়া হয়নি। অনেকগুলো শ্যুট ব্লক করছে অপোনেন্ট। তো 59 মিনিটসে তো একটা গোল হলো, আর 61 মিনিটসে আবার বেলিংহাম একটা খেই পাস করছিল, ওইটা ছিল ভিনিসিয়াস জুনিয়রের জন্য। ও তো ওইটা স্কোর করতে পারে নাই, কিপার সেভ করছিল। তারপর 68 মিনিটসে কিলিয়ান এমবাপে ও স্কোর করছে, এখানে অ্যাসিস্ট ছিল বেলিংহামের। বেলিংহাম আজকে দুর্দান্ত ছিল, সব জায়গাতেই সে বিচরণ করছে একদম। মিডফিল্ডের সাথে মিডফিল্ড যে আরও দুইটা, সে তো আজকে অ্যাটাকিং মিডে এই যে পজিশনে খেলছিল একদম। যে জায়গাটাতে কিলিয়ান এমবাপ্পে ছিল একদম ফ্রন্ট লাইনে ঠিক পেছনেই ছিল বেলিংহাম, তার মানে অ্যাটাকিং মিডের এই ইয়াটা প্লে করছিল। আর ডান দিকে ছিল হচ্ছে ফেদে ভালভার্দে, আর বাম দিকে ছিল হচ্ছে চুয়ামিনি। যদিও পরবর্তীতে দেখা গেছে যে তারা কনভার্ট হয়ে বা এক জায়গা থেকে অন্য জায়গায় একজন আরেকজনের পজিশনতে মুভ করে করে খেলতেছে। তো তাদের এই ইয়াটা মানে প্ল্যানিংটা বা ট্যাকটিক্স বলুন, ভালোই এক্সিকিউট করছে আজকের ম্যাচে দেখা গেছে। যদিও তারা এটা কত সময় সিজনে কতটুকু সময় তারা হোল্ড করতে পারে, সেটাই হচ্ছে বড় বিষয় আর কি। আর আটালান্টার কথা বললে, তারা ফার্স্ট হাফে তো কোনো গোল হজম করে নাই, বরং তারা ভালো ভালো চান্স ক্রিয়েট করছিল। একদম 5 মিনিটসে একটা বিগ চান্স পাইছিল, যদিও ওইটা তাদের একটা প্লেয়ার রিয়াল মাদ্রিদে ওইখানে বক্সের ভেতরে আরেকজনকে ফাউল করছিল, ওইটা আর পরে তো আর তারা করতে পারেনি, রেফারি বাঁশি দিয়ে আটকিয়ে দিছিল।
যদি ওইটা ফাউল না করতো তাহলে একটা ভালো চান্স ছিল। এরপরে গিয়ে 5 মিনিটস পরে আরও যে 40 মিনিটস ছিল, ওইখানেও তারা তো গোল হজম করে নাই তাদের মিড এবং ডিফেন্স। আর বিশেষ করে তাদের ওয়াল ডিফেন্সটা ভালোই তারা ধরে রাখতে পারছিল। তো তারা 45 মিনিটস ফার্স্ট হাফটা তাদের মতো করে তারা খেলতে পারলেও সেকেন্ড হাফে গিয়ে আর তারা সেটা কন্টিনিউ করতে পারেনি। তাদের ক্লিন শিট বা তাদের স্কোরটা মানে যেভাবে তারা চাইছিল সেটা সেভাবে হয়নি, চেঞ্জ হয়ে গেছে। তো এতটুকু পর্যন্ত হচ্ছে ম্যাচের হিসাবটা। কিন্তু এখন যদি একটু বার্সেলোনার সাথে রিয়াল মাদ্রিদকে একটু কম্পেয়ার করলে প্রথমেই বলবো যে গত ম্যাচে বা লাস্ট ম্যাচে বার্সেলোনা কিন্তু 3-0 হারছিল। তো ওই ম্যাচে বার্সেলোনার কম্বিনেশন বলুন আর তাদের স্কোরিং বলুন, মানে স্কোরিং করা বা শুটিং যাই বলেন না কেন কোনো কিছুই ঠিকঠাক মতো ছিল না। তো কিন্তু রিয়াল মাদ্রিদের এই ম্যাচটা হিসাব করলে তারা তাদের যে আগের ম্যাচে বা তাদের যে আগের সিজনের সেই রিদমটা তারা এখন পর্যন্ত তারা মানে দেখাচ্ছে যে তারা ধরে রাখতে পারতেছে। কিন্তু বার্সেলোনা আগে যেরকম অবস্থা ছিল বর্তমানেও দেখা যাচ্ছে যে একই রকম অবস্থা যদি রিয়াল মাদ্রিদের সাথে আপনি কম্পেয়ার করেন। তো কোচ যেহেতু মানে বার্সেলোনার নতুন কোচ নিয়ে আসছে, তো এই দিকটা বিবেচনা করলে আমি বলবো যে এই কোচকে একটু সময় দিতে গিয়ে দেখা যাবে যে অনেক বিষয়ের দিকে খেয়াল রাখতে হচ্ছে। যেমন আপনি একটা ম্যাচে যেই ধরনের স্কোর বা রেজাল্ট আশা করবেন অনেক সময় দেখা যাবে যে সেটা হচ্ছে না। যেমন ধরুন লাস্ট ম্যাচ, ওই ম্যাচে কি কেউ মানে চিন্তা একবারও করছিল যে বার্সেলোনা কোনো গোল করতে পারবে না, আবার 3টে হজম করে বসবে। তো এখানে আমি মানে বলতে চাই যে যেরকম প্লেয়ারদের দুর্বলতা ছিল বা তারা পারেনি, ঠিক সেইভাবে প্ল্যানিংয়ের হিসাবটাও দেখতে হবে। তো এই বিষয়টাকে যদি এখন আমি রিয়াল মাদ্রিদের সাথে মিলাই তাহলে বলবো যে রিয়াল মাদ্রিদ কিন্তু তারা আগের থেকেই তাদের যে আশার সেটা তারা এখনও মানে সেটা দেখাচ্ছে। আবার তাদের নতুন প্লেয়ার নিয়ে আসেও ওকে আবার দলের সাথে ভালোভাবে অ্যাডাপ্ট করতে পারতেছে। তো এই হচ্ছে মানে কম্প্যারিজন করলে এটা পাওয়া যাচ্ছে। যদিও এই দুইটা দল লা লিগাতে একসাথে খেলবে, অর্থাৎ স্পেনিশ লিগে দুইটা দলের লিগের ম্যাচে 2বার দেখা হবে। মানে প্রত্যেক দলের হোম ম্যাচ একটা করে হবে, অর্থাৎ বার্সা গিয়ে রিয়ালেরও এখানে খেলবে, আবার রিয়াল এসে বার্সারও এখানে খেলবে। তার মানে 2টা ম্যাচ 2বার দেখা হবে। তো এল ক্লাসিকোতে এই দুইটা দলকে মানে বোঝা যাবে যে কে কীরকম তাদের প্ল্যানিংয়ের ঠিকঠাক প্রয়োগটা দেখাতে পারতেছে। আর যদি রিয়াল মাদ্রিদের কোচকে নিয়ে বলি, কার্লো আনচেলত্তি, উনি কিন্তু খুবই ঠান্ডা মাথায় ওনার কাজগুলা করার চেষ্টা করেন। আপনি ওনাকে মানে ম্যাচের মধ্যে খুব বেশি হাইপার হতে দেখবেন না। তো এটা হচ্ছে গিয়ে মানে একটা ঠান্ডা মাথায় ওনার চিন্তাভাবনা উনি করার চেষ্টা করেন। কিন্তু আপনি বার্সেলোনার সাবেক কোচ যদি জাভি হার্নান্দেজের দিকে খেয়াল করেন, উনি কিন্তু অল্পতেই রেগে যাইতেন। তো এই বিষয়গুলোও অনেক সময় দেখা যায় যে আপনার ডিসিশন মেকিংয়ে অনেক কাজে দিচ্ছে। আপনি হাইপার হয়ে গেলেন, ডিসিশনে গিয়ে আপনার সমস্যা হতে পারে। ঠান্ডা মাথায় থাকার বিষয়টা জরুরি। তাছাড়া কোচিং স্টাফের দিকে তাকালে মানে বার্সেলোনার যে কোচিং স্টাফটা, পুরো কোচিং স্টাফটাই মানে রিবিল্ড করা প্রয়োজন। আর রিবিল্ডের জন্য আপনার যথেষ্ট সময় দিতে হবে। কিন্তু অন্যদিকে রিয়াল মাদ্রিদের কোচ থেকে শুরু করে কোচিং স্টাফ সবই অলরেডি বিল্ড করা। তাহলে আর রিবিল্ডের সময় দেওয়ার এখানে আর কিছু নেই, শুধু তারা তাদের কাজটা করে যাবে। তো এই হচ্ছে এই দুই দলের কম্প্যারিজনের আমার কাছে এই জিনিসগুলা চুকে ধরা পড়তেছে। আর টিমের মধ্যে যদি আরেকটা বলি, রিয়াল মাদ্রিদে তাদের গোলকিপার কোর্তোয়া, তো সে কিন্তু মানে যথেষ্ট সলিড।
অন্যদিকে খেয়াল করলে বার্সেলোনাতে স্টেগান সেও ধারাবাহিক। তো এই জায়গাতেও ব্যবধান আছে, যদিও তাদের তো মুখোমুখি হবে, তারা ম্যাচে দেখা হবে এল ক্লাসিকোতে, তখন দেখা যাবে যে কোন দল কতটুকু পর্যন্ত মানে দৌড়াতে পারে। বিষয়টা খেলাটা অবশ্যই উপভোগ্য হবে বলে মনে করছি।